জি স্যার, শোনা হচ্ছে। সবাই কই, বাকিরা কই? হ্যালো, আচ্ছা, শুনতেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো আজকে আমাদের হচ্ছে সিএনএস ডিপ্রেশন। আমাদের টপিক হচ্ছে সিএনএস ডিপ্রেশন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন। ঠিক আছে, যেগুলো খাইলে, হ্যালো, যেগুলো খাইলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইমপ্যাক্ট হয় তাদেরকে আমরা বলি সিএনএস ডিপ্রেশন। সিএনএস ডিপ্রেশন কি কি আছে, কি কি করলে একটা মানুষ তার তার এই যে যে আমরা বলি না মানসিক সুস্থতা বা মানসিক ভাবে সে যে ইয়ে করবে, এটা কি কি আছে বলতো? প্রথম হচ্ছে অ্যালকোহল। সিএনএস ডিপ্রেশন মধ্যে প্রথমে কি আছে? অ্যালকোহল। অ্যালকোহলের পরে জেনারেল অ্যানাস্থেটিক্স। কথা কি শুনতেছো? জি স্যার। তাহলে সিএনএস ডিপ্রেশন কি কি আছে? একটা হচ্ছে অ্যালকোহল, জেনারেল অ্যানাস্থেটিক্স, অ্যানাস্থেসিয়া দিতে হবে। তারপর হচ্ছে ওপিওয়েড, অ্যানালজেসিক, ঠিক আছে? ওপিওয়েড অ্যানালজেসিক সিএনএস ডিপ্রেশন। তারপর আছে তোমার সিডেটিভ, বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ। বিভিন্ন ধরনের ঘুমের ওষুধও কিন্তু এক ধরনের সিএনএস ডিপ্রেশন। তুমি যদি অনেক বেশি ঘুমের ওষুধ খাও, অনেকে আছে না ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে, এরকম অনেকে আছে না? জি স্যার। জি স্যার। তাহলে একটা হচ্ছে অ্যালকোহল, সিএনএস, তারপর হচ্ছে তোমার ওপিওয়েড অ্যানালজেসিক, জেনারেল অ্যানেস্থেটিক্স, আর একটা হচ্ছে তোমার সিডেটিভ বিভিন্ন ওষুধ। এর মধ্যে আমাদের সিলেবাসে মেইনলি আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করবো। আমাদের এখানে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করবো। হচ্ছে অ্যালকোহল, এটা কি রে? অ্যালকোহল বলতে আমরা মনটাকে, অনেকগুলো অ্যালকোহল আছে, অনেকগুলো অ্যালকোহল আমরা জানো। অর্গানিক কম্পাউন্ডস এর সাথে ওএইচ অর্থাৎ হাইড্রোক্সিল মূলক থাকলেই, হাইড্রোক্সিল গ্রুপটা থাকলে তাকে আমরা কি বলি? অ্যালকোহল বলি। তবে আমরা এখানে অ্যালকোহল বলতে মেইনলি যেটা বুঝবো সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। সেটা কি রে? ইথাইল অ্যালকোহল, শুনতেছো? জি স্যার। তাহলে মেইনলি আমরা অ্যালকোহল বলতে ইথাইল অ্যালকোহলকে বুঝবো। এখন ইথাইল অ্যালকোহল এটা দেখতে কেমন? এটা দেখতে কেমন আমাকে দেখতে হবে। এটা ট্রান্সপারেন্ট, কালারলেস, ট্রান্সপারেন্ট, কালারলেস, ভোলাটাইল। কয়টা কথা বললাম? তিনটা। ট্রান্সপারেন্ট, তারপরে কি বললাম? কালারলেস, ভোলাটাইল। ওকে ফাইন। এবং স্যার কয়েকদিন স্যার ওয়েটিং আছে স্যার। না, সবাইকে করছি, দেখাচ্ছে কিনা হয়তো লোড হতে সময় নিচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে বললাম কালারলেস, ট্রান্সপারেন্ট, কালারলেস, একটা কি রে? ভোলাটাইল। আর দুটো ক্যারেক্টারিস্টিক আছে, সেটা হচ্ছে তার ঘ্রাণটা কেমন হবে। ঘ্রাণ হচ্ছে অ্যারোমেটিক ফ্লেভার থাকবে, একটা অ্যারোমেটিক অডর থাকবে, একটা সুগন্ধ। এবং এটা হয় কি থাকবে? বার্নিং টেস্টটা নিতে গেলে কেমন যেন একটা, এই যে কোকের প্রথম যে চুমুকটা খাইলে একটু মুখের মধ্যে গরোটা না, এরকম একটা বার্নিং টেস্ট, একটা বার্নিং সেন্সেশন একটা হবে। ঠিক আছে, বার্নিং টেস্ট। ঠিক আছে, বার্নিং সেন্সেশন বলা যাবে না, বার্নিং টেস্ট। তাহলে নর্মালি অ্যালকোহল বলতে যেটা হবে ট্রান্সপারেন্ট, কালারলেস, ভোলাটাইল, অ্যারোমেটিক odor and এরপর বার্নিং টেস্ট। বাট বাজারে যে অ্যালকোহলগুলো পাওয়া যায় তার সাথে বিভিন্ন ধরনের আরো কিছু ফ্লেভার যুক্ত করার কারণে, আরো বিভিন্ন এলিমেন্টস যুক্ত করার কারণে এটা কালারটা কিনতে পারে, চেঞ্জ হতে পারে। ঠিক আছে, হ্যালো, জি স্যার। তুমি আজকে ফরেনসিকের ক্লাস করে আজকে তোমার হঠাৎ করে ইচ্ছে করতেছে আজকে মদ খাবা। আজকে তোমার ফরেনসিকের ক্লাস করার পর তুমি সেফুদার একটা ভিডিও দেখছো, তোমার ইচ্ছে করতেছে আজকে মদ খাবো,
বাজারে গেছো, বাজারে বিভিন্ন শপে গেছো, মদের দোকানে গেছো, দেখো তুমি এখানে মদ বিভিন্ন ধরনের কালার, যে এটাই তুমি তখন কি বলবা? ওদের ওদের বিরুদ্ধে আইন নোটিশ পাঠাবা যে আপনি মদের নামে জুস বিক্রি করতেছেন, এরকম না। তাহলে ও মদের যে কালার চেঞ্জ হয়েছে, এটা কেন চেঞ্জ হয়েছে? ও বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যাড করছে, ওই জন্য তার কালারটা চেঞ্জ হয়েছে। কিন্তু নর্মালি কালার হচ্ছে ট্রান্সপারেন্ট কালারলেস অর সরি ট্রান্সপারেন্ট কালারলেস ভোলাটাইল অ্যারোমেটিক অর এন্ড বার্নিং টেস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, হ্যালো, অ্যাবসলিউট অ্যালকোহল থাকে। অ্যাবসলিউট অ্যালকোহল এখানে কয়েকটা ফর্ম আছে। অ্যালকোহলের সাথে কি থাকে? পানি থাকে না? অ্যালকোহলের সাথে কি থাকে রে? পানি থাকে। পানি থাকে। এখন কি পরিমাণ পানি আছে বা কি পরিমাণ অ্যালকোহল আছে এটার উপর ডিপেন্ড করে আমরা কয়েক ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল। অ্যাবসলিউট অ্যালকোহল যেটা বিশুদ্ধ অ্যালকোহল বলতে যেটাকে মিন করি সেটা হচ্ছে 99.5% অ্যালকোহল। 99.5% মানে এখানে পানির পরিমাণ একেবারে নেই বললেই চলে। অ্যাবসলিউট মানে 100%। সবসময় মনে রাখতে হবে অ্যাবসলিউট মানে কি রে? 100%। 100%. 100%। কিন্তু কথা হচ্ছে আসলে 100% তো কখনোই কোনো কিছু থাকে না, কোনো কিছু না ভেজাল হলে মিক্স থাকে বা কোনো কিছু মিক্স থাকে, সেজন্য এটাকে আমরা বলি 99.5%। আমি যদি বলি অ্যাবসলিউট অ্যালকোহল, সেটা হবে 99.5% বা 99.5 এর চেয়ে বেশি এরকম। এখন দেখো রেকটিফাইড স্পিরিট, আমাদের এখানে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে রেকটিফাইড স্পিরিট। ইন্টারে তোমরা রেকটিফাইড স্পিরিট পড়ছো। রেকটিফাইড স্পিরিট মানে হচ্ছে 90% অ্যালকোহল। 90% কি রে? Alcohol. অ্যালকোহল। 90% অ্যালকোহল, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 100 ml এর একটা দ্রবণের মধ্যে 100 ml এর একটা সলিউশনের মধ্যে 90 ml হচ্ছে অ্যালকোহল আর 10 ml কি? পানি, Water. ওয়াটার। তাহলে অ্যাবসলিউট অ্যালকোহল হচ্ছে 99.5%, রেকটিফাইড স্পিরিট হচ্ছে 90%। 90%। এটা হচ্ছে মেথিলেটেড, কথা শোনা যাচ্ছে? মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট হচ্ছে 95%, 95% অ্যালকোহল। তাহলে আমি যদি বলি 90% অ্যালকোহল, এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। 95% হলে মেথিলেটেড অ্যালকোহল, 99.5% হলে সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল। তাহলে কয়টা কথা বললাম? তিনটা। কয়টা রে? তিনটা। তিনটা স্যার। হচ্ছে রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, আর হচ্ছে কি তোমার অ্যাবসলিউট অ্যালকোহল। আচ্ছা, এখন দেখো মদের মধ্যে অ্যালকোহলের মধ্যে অনেকগুলো বিভিন্ন ধরনের কি আছে, ক্লাসিফিকেশন আছে। যেমন তোমার রাম, হুইস্কি, শেরি। রাম, হুইস্কি, শেরি, তারপর হচ্ছে ওয়াইন, বিয়ার। ওয়াইন, বিয়ার, আরটা কি আছে বলতো? আরটা কি আছে? বাংলা বাংলা। মদ। আমাদের স্টুডেন্টরা সবকিছু জানে। বাংলা খাইছো নাকি? খাইছো? এই বলা হয়, খেতেও পারো। বাংলা সিনেমা দেখছিলাম স্যার। মনের দুঃখে টপ খারাপ হয়েছে বা কেউ বকা দিছে, কেউ ছেঁকা দিছে, তুমি বিভিন্ন কারণে তোমরা খাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে রাম, হুইস্কি, রাম, হুইস্কি, শেরি, রাম, হুইস্কি, শেরি, রাম, হুইস্কি, শেরি, ওয়াইন, ওয়াইন, বিয়ার এবং বাংলা। তাহলে রাম, হুইস্কি, শেরি, রাম, হুইস্কি এবং শেরি, ঠিক আছে? ওয়াইন, বিয়ার এবং বাংলা। কোনটাতে কত পার্সেন্ট অ্যালকোহল আছে, কোনটাতে কত পার্সেন্ট? তুমি আগে সিরিয়ালটা মনে করো। রাম, হুইস্কি, শেরি। এই রাম, হুইস্কি, শেরি, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াইন, বিয়ার এবং বাংলা। রামের মধ্যে হচ্ছে 50 থেকে 60%। রামের মধ্যে কত পার্সেন্ট? 50 to 60%। হুইস্কির মধ্যে হুইস্কি, জিন, বার্লি, এগুলো সবাই হুইস্কি, জিন এবং এর মধ্যে 40 to 45%। তাহলে রামের মধ্যে হচ্ছে 50 থেকে 60, হুইস্কির মধ্যে 40 থেকে 50% বা 40 থেকে 45%। তাহলে রাম হচ্ছে 50 থেকে 60, হুইস্কি হচ্ছে 40 থেকে 45। শেরি, শেরি হচ্ছে 20% অ্যালকোহল। শেরি কি রে? শেরি হচ্ছে 20% অ্যালকোহল। এই শেরিতে কত পার্সেন্ট? 20%. 20% অ্যালকোহল। ওয়াইন হচ্ছে 10 থেকে 15%। ওয়াইন হচ্ছে 10 থেকে 15% ওয়াইন। আর বিয়ার হচ্ছে 4 থেকে 8%। তাহলে বিয়ার হচ্ছে 4 থেকে 8, বিয়ার হচ্ছে 4 থেকে 8, ওয়াইন হচ্ছে 10 থেকে 15, বাংলা হচ্ছে 40 থেকে 50। বাংলা কতটা? 40 থেকে 50%। আচ্ছা, অ্যালকোহল কোত্থেকে অ্যাবজর্পশন হয় সেটা আমাকে দেখতে হবে। অ্যাবজর্পশন আসলে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কতটুকু পর্যন্ত অ্যাবজর্পশন হয় বলতো? আমাদের ইন্টেস্টাইনে কতটুকু অ্যাবজর্পশন হয় বলতো? 80%. না না না, 80%. এটা বুঝো তোমার তোমার ঠিক আছে। আমি এমনি জাস্ট বলতে গেলে করে ফেলছো দেখি। এমনিতে বলছে আমাদের লার্জ ইন্টেস্টাইনে কি অ্যাবজর্পশন হয়? Water absorption হয়। ওয়াটার অ্যাবজর্পশন হয় লার্জ। আচ্ছা, তাহলে এখানে অ্যালকোহল অ্যাবজর্পশনের বেলায়
স্টোমাকে 20% আর ইন্টেস্টাইনের মধ্যে কয় পার্সেন্ট? 80%, ঠিক আছে? তবে এটা কিন্তু অ্যাবজর্পশন রেটে ডিপেন্ড করবে কনসেন্ট্রেশন অফ অ্যালকোহলের উপর। অ্যালকোহলের কনসেন্ট্রেশন কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করবে তোমার অ্যাবজর্পশনটা, ঠিক আছে? আচ্ছা, কোনটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে, কনসেন্ট্রেটেড অ্যালকোহল নাকি ডাইলিউটেড অ্যালকোহল? ডাইলুটেড অ্যালকোহল। Diluted টা। কনসেন্ট্রেটেড অ্যালকোহল, কনসেন্ট্রেটেডটাই তাড়াতাড়ি। কনসেন্ট্রেটেড স্যার। আচ্ছা, যদি মদের সাথে পানি টানি খাও, অন্য কোনো কিছু খাও, তাহলে সেটা মদকে কি করবে? ডিলে করবে, অ্যাবজর্পশন ডিলে করবে। কারণ তোমার ইন্টেস্টাইন কোনটাতে ইউজ টু সাধারণ খাবারের সাথে তোমার ইন্টেস্টাইন ইউজ টু, সে যেটা চিনে সে ওইটাকে আগে আগে টেনে ধরবে। কিন্তু আমার কথা বুঝতে, তাহলে মদের সাথে যদি অন্য কোনো খাবার দাও, তাহলে ওইটা গ্রহণ করতে গিয়ে ইন্টেস্টাইন মদের অ্যালকোহলটা কি করবে? পরে অ্যাবজর্ব করবে, ঠিক আছে? হ্যালো, এখন দেখো কত ফেটাল ডোজটা একটু জানতে হবে। হ্যালো, শুনতেছো? চাইল্ডের জন্য হচ্ছে 60 ml ইজ ফেটাল ডোজ, 60 ml, 60 ml। আর অ্যাডাল্টের জন্য 150 ml। একটা হচ্ছে 60, একটা 150, একটা 60, একটা 150। তাহলে চাইল্ডের জন্য 60 ml আর অ্যাডাল্টের জন্য কত? 150 ml অফ অ্যাবসলিউট অ্যালকোহল। অ্যাবসলিউট অ্যালকোহল যদি না এই 150 ml খাও কোন অ্যাডাল্ট মানুষ, সেটা তার জন্য ফেটাল হবে। আর 60 ml খেলে এটা তার জন্য, বাচ্চাদের জন্য কি হবে? ফেটাল হবে, ঠিক আছে? হ্যালো, শুনতেছো? জি স্যার। জি যেটা স্যার। আসবে সেটা হচ্ছে সাইন সিমটম অফ অ্যালকোহল পয়জন। সাইন সিমটম অফ অ্যালকোহল পয়জন, ঠিক আছে? সাইন সিমটম অফ অ্যালকোহল পয়জন। অ্যালকোহল পয়জনিং এর সাইন সিমটমকে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে বারবার করে সবসময় বলা হয়, প্রতি ব্যাচে বলা হয়, কিন্তু স্টুডেন্ট ভুল করে। সাইন সিমটম গুলো এমনিতে গড়পড়তা লিখে দেয়, নজিয়া, ভমিটিং, অ্যানিমিয়া, জন্ডিস, ম্যালেরিয়া, এগুলো লিখে দেয়, আমরা যে লিখে দেয়। অ্যালকোহল পয়জনিং সাইন সিমটম আমরা বলবো 3 ভাবে, 3 ধাপে ভাগ করবো। একটা হচ্ছে স্টেজ অফ এক্সাইটমেন্ট, বুঝতেছো? স্টেজ অফ এক্সাইটমেন্ট, উত্তেজনা। জি স্যার। একটা হচ্ছে স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন, ঠিক আছে? একটা হচ্ছে স্টেজ অফ নার্কোসিস এন্ড কোমা। নার্কোসিসটাকে অনেক স্টুডেন্ট নেক্রোসিস মেরে দেয়। এটা নেক্রোসিস, এটা হচ্ছে নার্কোসিস। তাহলে কয়টা বললাম? 3টা। স্টেজ অফ এক্সাইটমেন্ট, স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন, একটা হচ্ছে স্টেজ অফ নার্কোসিস এন্ড কোমা। শুনতেছো? হ্যালো, জি স্যার। স্টেজ অফ এক্সাইটমেন্ট কখন হবে? স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন কখন হবে? স্টেজ অফ নার্কোসিস কখন হবে? যদি 40 থেকে 100 ml, 40 থেকে 100 ml এর মধ্যে থাকে, সেটা হবে স্টেজ অফ এক্সাইটমেন্ট। আর যদি 150 থেকে উপরে চলে যায়, 150 থেকে উপরে চলে যায়, বা 100 থেকে উপরে চলে যায়, 100 থেকে 250, 100 থেকে 250 হলে সেটা হচ্ছে স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন, আর এর চেয়ে যদি বেশি হয়ে যায়, 300 বা 400 যদি মিলিগ্রাম যদি বেড়ে যায়, তখন সেটাকে বলা হয় স্টেজ অফ নার্কোসিস। তাহলে 40, 50 বা এর থেকে 100 পর্যন্ত এটা হচ্ছে স্টেজ অফ এক্সাইটমেন্ট। আর 150 থেকে 250, 300 পর্যন্ত এটা হচ্ছে স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন। আর 300 এর চেয়ে বেশি বা 400 এর চেয়ে বেশি হয়ে গেলে তখন এটাকে বলা হয় স্টেজ অফ নার্কোসিস এন্ড কোমা। মনে থাকবে? জি স্যার। স্টেজ অফ এক্সাইটমেন্ট তোমার কি হবে? দেখো, স্টেজ অফ এক্সাইটমেন্ট ফিলিং অফ ওয়েল-বিং, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, মন মেজাজ ফুল করা লাগবে, সবকিছু ভালো লাগবে, দুনিয়াতে সবকিছু ভালো লাগতেছে। গুড ফিলিং অফ এক্সাইটমেন্ট। লেক অফ সেলফ কন্ট্রোল, নিজের উপর কি হারা ফেলো খুশিতে। এত বেশি খুশি, মানে এত খুশিতে তোমার নিজের উপরে কোনো কি থাকবে না, তোমার নিজেকে আর কন্ট্রোল করতে ইচ্ছা করবে না। খুশিতে তুমি অতীতে বিভিন্ন ধরনের গোপন কথা বলে দিতে পারো, বিভিন্ন ধরনের গোপন কথা, যেটা তোমার, যেমন তুমি তোমার বন্ধু বান্ধবকে বলতেছো যে এর আগে তো আমি 20টা প্রেম করেছি, হ্যাঁ, এর মধ্যে 10 জনকে ছেঁকা দিয়েছি, 10 জনের সাথে প্রতারণা করেছি, বিভিন্ন ধরনের, এই যে খুশিতে বলে ফেলতেছে এগুলা, আমার তো কিছু হয় নাই, আমি তো বস, আমি তো রাজা, ঠিক আছে? তুমি গৌরব করতেছো খুশিতে, দেখো। তাহলে ডিসক্লোজ দ্য সিক্রেট, ঠিক না? এই কথা বলার সাথে সাথে
সে দেখবে যে হা 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 করে অট্টহাসিতে ফেটে পড়ছে, মানে খুব হাসতেছে, সে খুব ভালো লাগতেছে, অর্থাৎ লাফিং। পেশেন্ট খুব লাউডলি মানে হাসবে, লাউডলি হাসবে। এটা দেখার পর তুমি যখন তুমি দেখতেছো তোমার খুব ক্লোজ ফ্রেন্ড দুনিয়ার সব কথা বলে দিচ্ছে যে আমি 10টা প্রেম করছি, এই যে এই 10টা প্রেম করছে, ও 20টা প্রেম করছে, এবং আমরা তার সাথে প্রতারণা করছি, হা 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 করে হাসতেছে। তুমি তাকে চেপে ধরতে গিয়ে তুমি তাকে বলছো বেটা তুই কি বলতেছস, তখন তুমি তার হাতটা ধরে দেখবে তার পালসটা র্যাপিড। পালসটা কি হচ্ছে? পালসটা র্যাপিড। তাহলে তোমার Rapid. ফিলিং অফ এক্সাইটমেন্টের মধ্যে ফিলিং অফ এক্সাইটমেন্টের মধ্যে প্রথমে তোমার খুব ভালো লাগবে, ফিলিং অফ এক্সাইটমেন্ট, ওয়েলবিং খুব ভালো, ফিলিং অফ ওয়েলবিং, খুব ভালো লাগতেছে। লেক অফ সেলফ কন্ট্রোল, নিজের উপর কোনো আর কি নাই, কন্ট্রোল নাই, এবং এটার কারণে তুমি বিভিন্ন ধরনের ডিসক্লোজ দ্য সিক্রেট, এবং এই সিক্রেট বলতে বলতে হ্যাপিনেস এর কারণে লাউডলি লাফিং। এরপর লাউডলি লাফিং করার পর আমি যখন তখন পালসটা দেখবো র্যাপিড পালস পাবো, র্যাপিড পালস, এবং ফেসটা হবে ফ্লাশিং অফ ফেস। বুঝতেছো? জি স্যার। জি স্যার। স্টেজ অফ কোঅর্ডিনেশন মানে কি আগে বলি। কোঅর্ডিনেশন মানে কি বলতো? কোঅর্ডিনেশন মানে হচ্ছে ব্যালেন্স। কোঅর্ডিনেশন মানে কি রে? ব্যালেন্স, সমন্বয়। আচ্ছা, আমাদের বডিতে ব্যালেন্স। ব্যালেন্স কে করে বলতো? কে ব্যালেন্স করে? সেরেবেলাম। সেরেবেলাম। ভেরি গুড, এটা লক্ষ্যের দল হচ্ছে সেরেবেলামে ব্যালেন্স করে। সেরেবেলাম কিসের ব্যালেন্স করে বলতো? সে মাসল ব্যালেন্স করে, সে তোমার মুভমেন্টের ব্যালেন্স করে, ঠিক আছে না? জি স্যার, মুভমেন্ট অ্যাকুরেট করে, জি, কারেক্ট। মুভমেন্ট অ্যাক্টিভিটি। তাহলে তোমার যেহেতু স্টেজ অফ এক্সাইটমেন্ট থেকে তুমি এখানে স্টেজ অফ কিসে চলে আসে? কোঅর্ডিনেশন চলে আসে। তাহলে আগের সিমটম গুলো আর বাড়বে না, কমবে? বাড়বে স্যার। এগুলো বললাম, এগুলো আর ভালো বাড়বে। স্যার। তাহলে তোমার ইনকোঅর্ডিনেশন অফ থটস, এতক্ষণ ধরে বলতেছিলে কি সত্য কথা সব, ডিসক্লোজ দ্য সিক্রেট, আমি এই যে আমি এই করছি সেই করছি, ওকে আমি মেরে দিছিলাম, ওর থেকে আমি এত চুরি করছিলাম, এই কথা সত্যি কথা, বাট তোমার বুদ্ধি বেড়ে যাচ্ছে, নিজের অজান্তে বেড়ে যাচ্ছে, ঠিক না? এবার তোমার ইনকোঅর্ডিনেশন আরো বেশি চিন্তা, তোমার ইনকোঅর্ডিনেশন স্পিচ, ইনকোঅর্ডিনেশন থট, তোমার কথার মধ্যে আবার পুরা উল্টাপাল্টা। তুমি আবার বলতে শুরু করছো এই কয়েকদিন আগে শেখ হাসিনাকে গিয়ে এমন থাপ্পড় মারছি, দীপুমণিকে শিক্ষক খুলতেছে না, ওই আমি একদম থ্রেড দিয়ে, তখন আমি কি করবে? তুমি অবাস্তব কথা বলতেছো। এর আগে যেগুলো বলছো এগুলো হচ্ছে তুমি করছো, এখন যেগুলো বলছো এগুলো কি রে? এগুলো বাস্তব। তুমি কোনদিন শেখ হাসিনার কাছে যেতে পারবা? ওই পারবা? নো স্যার। না স্যার। আরে কালকে গিয়েলাম বার্সেলোনায়, গিয়ে দেখি মেসি কোনো গোল দিতে পারতেছে না, আমি তো সেই বকা দিলাম, সেই বকা দেওয়ার পরে সে আবার দেখি আবার নিজে কাটা উঠলো, অবাস্তব উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। স্টেজ অফ ইনকোঅর্ডিনেশনের মধ্যে এটা হচ্ছে ইনকোঅর্ডিনেশন অফ স্পিচ, ইনকোঅর্ডিনেশন অফ থট। তুমি চিন্তা করতো, সেটাও একটা উল্টাপাল্টা কথা বলছো, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি গত কিছু কয়েকদিন মেমোরি অফ রিসেন্ট মেমোরিটা ইম্পেয়ার্ড হবে, রিসেন্ট মেমোরি কোথেকে আসছো, কোথায় যাচ্ছ, কোথেকে আসছো, বলছো কোথেকে আসছে মানে আমি দ্য বস, আমি তো ইয়া থেকে আসি, স্বর্গ থেকে এসেছি, ঠিক আছে? উল্টাপাল্টা এরকম করে বলবে। রিসেন্ট মেমোরি ইম্পেয়ার্ড হবে। স্লারিং অফ স্পিচ, কথা বলতে বলতে মুখের কথা জড়ায় যাবে, ঠিক আছে? যেহেতু সেরেবেলাম কন্ট্রোল থাকবে না, তাহলে তোমার সেরেবেলামের কারণে, ইম্পেয়ারমেন্টের কারণে তোমার মুভমেন্ট ইম্পেয়ার্ড হবে। গেট মানে হাঁটার যে স্টাইল, সেই গেটের মধ্যে কি হবে? ইনকোঅর্ডিনেশন অফ গেট, ইনকোঅর্ডিনেশন অফ স্পিচ, ঠিক আছে? ইনকোঅর্ডিনেশন অফ মাসল মুভমেন্ট, এগুলো আসবে। পিউপিলটি কি হবে তোমার বলো তো? পিউপিলটা ডাইলেট হবে, পিউপিল চোখ দেখলে পিউপিলটা বুঝবে ডাইলেটেড। টাং ইজ ড্রাই, এবং ক্যারেক্টারিস্টিক্স মুখের কাছে তুমি যখন জিহ্বাটা দেখতে যাবে, একটা মদের, একটা অ্যালকোহল, একটা গন্ধ পাবা, এবং জিহ্বা দেখবে শুকনা, এবং নশিয়া ভমিটিং। তাহলে অনেক কথা বললাম আমরা। বললাম স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন কি কি আছে? ইনকোঅর্ডিনেশন অফ স্পিচ এন্ড থট, ইম্পেয়ারমেন্ট অফ গেট, ইম্পেয়ারমেন্ট অফ মুভমেন্ট, এবং তার পিউপিলটা কি পাবো? ডাইলেট পাবো। পিউপিল কি পাবো রে? ডাইলেট পাবো। তার কাছে গেলে তার মুখ থেকে অ্যালকোহলের ঘ্রাণ আসবে। তারপরে তোমার ট্রাঙ্কটা কি হবে? ড্রাই হবে, এবং তার নিজের মধ্যে আমি দেখবো নশিয়ান ভমিটিং দেখবো, এবং রিসেন্ট মেমোরিটা ইম্পেয়ার্ড হবে। রিসেন্ট মেমোরি কি হবে রে? ইম্পেয়ার্ড। এরপর হচ্ছে স্টেজ অফ নার্কোসিস এন্ড কোমা, যখন আর তোমার নিয়ন্ত্রণ
কোনো কিছুর নিয়ন্ত্রণ থাকবে না, তোমার বডি তার নিজের নিয়ন্ত্রণ হারাবে। এর আগে হচ্ছে তুমি নিয়ন্ত্রণ হারাবে, এখন হচ্ছে তোমার কোনো কোনো কিছুর নিয়ন্ত্রণ, নার্কোসেন কমায় কমায় চলে যাচ্ছে তুমি। মোটর এন্ড সেন্সরি সেল আর ডিপলি এফেক্টেড। সিএনএস ডিপ্রেশন হওয়ার কারণে, সিএনএসটা ডিপ্রেসড হওয়ার কারণে, সিএনএস তোমার কাজ না করার কারণে মোটর ফাংশন এবং সেন্সরি ফাংশন গুলো ডিপলি এফেক্টেড হবে। পেশেন্ট মে রিমেইন, পেশেন্ট কিন্তু ডিপ স্লিপ থাকতে পারে এবং অনেক বেশি স্ট্রং স্টিমুলাস দেওয়ার পরেও কিন্তু সে উঠবে না। তাহলে পেশেন্ট মে রিমেইন ইন ডিপ স্লিপ and are not responsive to a strong stimulus. দেখতেছো? excessive salivation হবে। পালস কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। পিউপিলটা স্টেজ অফ ইনকোঅর্ডিনেশনে পিউপিলটা ডাইলেটেড হয়, আর এখানে হলো পিউপিলটা কনস্ট্রিক্টেড। পিউপিলটা কি কনস্ট্রিক্টেড, ঠিক আছে? হ্যালো, জি স্যার। Sir. স্টেজ অফ ইনকোঅর্ডিনেশন পিউপিল ডাইলেটেড থাকবে, আর এখানে পিউপিল কনস্ট্রিক্টেড থাকবে। তখন তুমি যদি পেশেন্টকে একটু ধাক্কাধাক্কি করো, পেশেন্টকে একটু গুতাগুতি করো, স্টিমুলাস দাও, দেখবা যে সে যখন উঠে যাবে তখন তার পিউপিলটা আবার ডাইলেট হবে। এই যে স্টেজ অফ নার্কোসিসের মধ্যে, কোমার মধ্যে পিউপিলটা কনস্ট্রিক্টেড থাকবে, কিন্তু কোন স্টিমুলাস দেওয়ার কারণে এটা আবার কি হচ্ছে? ডাইলেট হচ্ছে। এটাকে বলা হয় ম্যাক ইউয়ান সাইন। মনে থাকবে এমসি ইউয়ান, EWANS, ইউয়ান সাইন, মনে থাকবে? ইনশাআল্লাহ স্যার। Yes, sir. একটু ওয়েট। দেখো, কমপ্লিকেশন অফ অ্যালকোহল পয়জন কি কি? এই যে এগুলাই অ্যাকিউট এন্ড ক্রনিক। একজন স্যার ওয়েটিং আছে স্যার। কমপ্লিকেশন কি কি আছে? অ্যাকিউট এন্ড ক্রনিক পয়জনিং হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, যেহেতু তার গেটটা ইম্পেয়ার্ড, তার রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে? এবং ওই যে স্টেজ অফ এক্সাইটমেন্ট, স্টেজ অফ ইম্পেয়ারমেন্ট অফ স্পিচ এন্ড থট, ইম্পেয়ারমেন্ট অফ থটের কারণে সে কাউকে কি করতে পারে? আঘাত করতে পারে, ঠিক আছে? মার্ডার করতে পারে, বিভিন্ন ধরনের ইনজুরি করতে পারে সে, ঠিক আছে? তারপরে তোমার তার ব্যালেন্স হারায়, সে কোনো পাশে, এখন মনে করেন বৃষ্টি পড়তেছে, সবগুলা নালা নর্দমা সবগুলা পানিতে ভর্তি, সে কোথায় পড়ে গেছে? নালায় পড়ে গেছে। সে কোথায় পড়ে গেছে রে? নালায় পড়ে গেছে, হতে পারে না? তাহলে ড্রাউনিং হতে পারে, কোন একটা বৈদ্যুতিক খুঁটির ওখানে ইলেকট্রিকিউশন হতে পারে, ঠিক আছে? তারপরে বার্ন হতে পারে, সাডেন ডেথ হয়ে যেতে পারে। তাহলে কমপ্লিকেশন কি কি আছে? অনেক ধরনের কমপ্লিকেশন আছে, সবগুলা কিন্তু কমপ্লিকেশন। এর মধ্যে আলাদা করে বলতে গেলে অ্যাকিউট এন্ড ক্রনিক পয়জনিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাউনিং, ইলেকট্রিকিউশন, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার সে নিজে থেকে কাউকে ইনজুরি করতে পারে, মার্ডার করতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের অপরাধ সে করতে পারে, মনে থাকবে? হ্যালো, Yes, sir. Yes, sir. এখন অ্যালকোহল কেউ অ্যালকোহল, তুমি অভিযোগ করতেছো স্যার, ম্যানেজ কিভাবে করবে অ্যালকোহল পয়জনিং এর ক্ষেত্রে বা ইনটক্সিকেশনের ক্ষেত্রে? তুমি ম্যানেজ কিভাবে করবা? তাহলে ম্যানেজ আগে আমাকে অ্যালকোহলটা কি পরিমাণে সে নিছে, আমি বলছি অ্যালকোহল ম্যানেজ কিভাবে করবো। তাহলে অ্যালকোহল কিভাবে, কতটুকু নিছে, এটা আমাকে মেজার করতে হবে। কিভাবে মেজার করবো? ব্লাডের মধ্যে অ্যালকোহলটা আমরা কিভাবে মেজার করবো? তাহলে আফটার কালেকশন অফ ব্লাড, measurement of alcohol and glucose, measurement of alcohol and glucose, কারণ অ্যালকোহলের কারণে গ্লুকোজ লেভেল বাড়তে পারে, বুঝতেছো? হ্যালো, Yes, sir. একটা অ্যালকোহল ইনটক্সিকেশন নিয়ে আসছে, আমরা পেশেন্টকে কি দিব? ইনফিউশন অফ 500
ml 500 ml 500 ml of 50% dextrose 50% dextrose এর মধ্যে কত ml দিব 500 ml 500 ml. of 500 ml of infusion of 500 ml of 50% dextrose 50% dextrose আর চাইল্ডের বেলায় সেটা হচ্ছে 2 ml per kg চাইল্ডের বেলায় হচ্ছে 2 ml per kg অ্যাডাল্টের বেলায় 500 ml আর অ্যাডাল্টের বেলায় অ্যাডাল্টের বেলায় 500 ml আর চাইল্ডের বেলায় 2 ml per kg কি দিব এখানে dextrose দিব 2 ml per kg. 50% dextrose দিব ঠিক আছে এখন এই অ্যালকোহল যেহেতু খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যে আসলে 1.5 ঘন্টার মধ্যে আসলে আমরা কি দিব এমিসিস করাবো বমি করাবো তাকে এবং স্টোমাক ওয়াশ দিব এমেটিক্স দিব যাতে সে বমি করে বের করে দেয় কিন্তু যদি দেরিতে আসে তাহলে তোমার আর এমিসিস এবং স্টোমাক ওয়াশ দেওয়ার কোনো দরকার এখানে নেই কারণ স্টোমাকটা ততক্ষণে কি হয়ে গেছে অ্যাবজর্ব হয়ে গেছে ঠিক আছে জি স্যার. আচ্ছা তাহলে আমি স্টোমাক ওয়াশ কখন দিব অল্প সময়ের মধ্যে আসলে ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আসলে এরপর আসলে তাকে স্টোমাক ওয়াশ দেওয়ার দরকার নেই এমিসিস দেওয়ার দরকার নেই এখন তাকে আমি এই যে প্রথম ওই যে এবিসিডি ম্যানেজমেন্ট এয়ারওয়ে ব্রিদিং এখানে কি হবে না সমস্যা হবে এখানে আমরা তার মেইনলি তার ভাইটাল যে সাইন গুলো সেগুলো আমরা কারেকশন করব তো যদি তার ডিহাইড্রেশন থাকে ডিহাইড্রেশনটা তাকে কি করব ব্যালেন্স করব যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম তাহলে আমি তার ইলেকট্রোলাইটটা মাপবো তার ডিহাইড্রেশন লেভেল চেক করব ডিহাইড্রেশন লেভেল চেক করার পরে বিপি পালস চেক করার পরে তাকে আমি কি দিব ডিহাইড্রেশন কারেকশন করব এবং ইলেকট্রোলাইটটা কি করব ব্যালেন্স করব ঠিক আছে স্যার কয়জন ওয়েটিং আছে স্যার এবার অ্যালকোহলকে নিউট্রালাইজ করার জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেট দিতে পারি কি দিতে পারি সোডিয়াম বাইকার্বনেট কারণ অ্যালকোহলের কারণে অ্যাসিডোসিস হয় অ্যালকোহল কি করে রে অ্যাসিডোসিস মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকোহল যদি মেটাবলিক অ্যাসিডোসিস করে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা বেস দিব অর্থাৎ না সোডিয়াম বাইকার্বনেট দিব ঠিক আছে হ্যালো জি স্যার ক্রনিক পয়জনিং এর ক্ষেত্রে আমরা থায়ামিন এবং পাইরোডক্সাইন থায়ামিন এবং কি দিব পাইরোডক্সাইন থায়ামিন এবং পাইরোডক্সাইন তাহলে অনেক কথা বললাম এর মধ্যে এখন আমরা প্রথম থেকে বলি একটা অ্যালকোহল ইনটক্সিকেশন পেশেন্ট তুমি কিভাবে ম্যানেজ করবা ওয়ার্ডে আসছে অ্যাডাল্ট হলে 500 ml চাইল্ড হলে 2 ml per kg কি দিব 50% ডেক্সট্রোজ দিব কি দিব রে 50% ডেক্সট্রোজ যদি খুব অল্প সময়ের মধ্যে আসে আমি এমএসিস দিব অথবা স্টোমাক ওয়াশ দিব বাচ্চাদের বেলায় এমএসিস সাধারণত আর বয়স্কদের বেলায় স্টোমাক ওয়াশ কিন্তু দেরি করে আসলে এমএসিস এবং স্টোমাক ওয়াশ দেওয়ার কোনো দরকার নেই তারপর আমি তার বিপি পালস এগুলো চেক করব ডিহাইড্রেশন লেভেল চেক করব তার ইলেকট্রোলাইট লেভেল চেক করার পরে যদি বিপি পালস কম থাকে তাহলে আমি তার এগুলো কারেকশন করব ফ্লুইড দিব ডিহাইড্রেশন থাকলে ফ্লুইড দিব আর ইলেকট্রোলাইটটা ব্যালেন্স করব কিভাবে যদি ইলেকট্রোলাইট কমে গেলে আমি এগুলো সাপ্লিমেন্ট দিব ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যেহেতু অ্যালকোহল কি করে মেটাবলিক অ্যাসিডোসিস করে অ্যালকোহল যদি মেটাবলিক অ্যাসিডোসিস করে আমরা সোডিয়াম বাইকার্বনেট অ্যাজ এ বেস এটাকে দিই তারপর এক্সট্রা করে অনেকটা অ্যান্টিডটের মতো থায়ামিন এবং পাইরোডক্সাইন দিতে পারে থায়ামিন এবং কি দিতে পারে রে পাইরোডক্সিন পরীক্ষাটা প্রশ্ন আসবে ক্রনিক অ্যালকোহলিজমের বা ক্রনিক অ্যালকোহল পয়জনিং এর ট্রিটমেন্ট অফ ক্রনিক অ্যালকোহল পয়জনিং ক্রনিক অ্যালকোহল পয়জনিং এর ক্ষেত্রে ডাইসালফিরাম দেওয়া হয় কি দেওয়া হয় ডাইসালফিরাম উচ্চারণ করো না ডাইসালফিরাম একবারে দেওয়া হবে সেটা হচ্ছে 250 মিলিগ্রাম তাহলে ক্রনিক অ্যালকোহল পয়জনিং এর ক্ষেত্রে ডাইসালফিরাম দেওয়া হয় কতটুকু দেওয়া হয় 250 মিলিগ্রাম এটা সিঙ্গেল ডোজ দেওয়া হয় ঠিক আছে একবার দেওয়ার পরে এখন এরপরে যদি দেখা যাচ্ছে না তারপরে হচ্ছে না তখন এটাকে আমরা মেনটেন করবো এটাকে আমি কি করবো মেনটেন করবো কিভাবে মেনটেন করবো আস্তে আস্তে গ্রাজুয়ালি রিডিউসড করবো গ্রাজুয়ালি তাই ডাইসালফিরাম ইজ গিভেন অ্যাজ এ সিঙ্গেল ডোজ of 250 milligram 250 milligram the dose is reduced until the adequate daily doses of 0.125 থেকে 0.25 গ্রাম পর্যন্ত যাবে আমি আবারও বলি 250 মিলিগ্রামের একটা ডোজ দিব এটাকে প্রতিদিন আস্তে আস্তে একটু করে কমাবো কতটুকু কমাবো একদম লাস্ট পর্যন্ত এসে 0.125 থেকে 0.25 পর্যন্ত মিলিগ্রাম পর্যন্ত ঠিক আছে
এত কিছু তোমরা এটা না জানো, তুমি শুধু জানো যে ডাইসালফেরাম 250 মিলিগ্রাম, ডাইসালফেরাম 250 মিলিগ্রাম, এটাই বলতে পারলা হবে। বলতে পারবা? Inshallah, sir. sir. Inshallah, sir. ক্যালসিয়াম সাইট্রেটেড ক্যালসিয়াম কার্বামাইড, সাইট্রেটেড ক্যালসিয়াম কার্বামাইড, সাইট্রেটেড ক্যালসিয়াম কার্বামাইড, এটা হচ্ছে 50 মিলিগ্রাম একটা ট্যাবলেট, 50 মিলিগ্রাম একটা ট্যাবলেট। তারপর হচ্ছে ক্লোরোপ্রোমাজিন। তাহলে একটা হচ্ছে ডি আর দুইটা সি, একটা ডি দুইটা সি। ডি হচ্ছে ডাইসালফিরাম, দুইটা সি দিয়ে, একটা হচ্ছে সাইট্রেটেড ক্যালসিয়াম কার্বামাইড, একটা হচ্ছে ক্লোরোপ্রোমাজিন। মনে থাকবে? হ্যালো, Ji, sir. Ji, sir. একটা শর্ট নোট এবার ক্রোমোপ্রোমাজিন কতটুকু স্যার? Ji, sir. ক্লোরোপ্রোমাজিন 25 থেকে 5, এটা 2.5 থেকে 5 মিলিগ্রাম, 2.5 থেকে 5 মিলিগ্রাম লাগবে না, ডোজটা না দিলে চলবে। এবার আসো, একটা শর্ট নোট পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে, যদি না আসে তাও লিখে দিতে হবে। সেটা হচ্ছে ডেলিরিয়াম ট্রিমেন্স, বুঝছো? delirium tremens, it's a psychic disorder. Delirium tremens definition was, it's a psychic disorder characterized by disorientation with hallucination of sight, hearing, touch. Hallucination of sight মানে দেখা, hearing and touch, found in habitual and excessive user of alcoholic beverage. The delirium tremens হচ্ছে, it's a psychic disorder characterized by disorientation with hallucination of sight, hearing and touch. তাহলে যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল নেয় তাদের মধ্যে একটা কি দেখা যাবে? ডিসঅরিয়েন্টেশন দেখা যাবে, তার কথাবার্তা, তার চলাচলের মধ্যে এক ধরনের কি দেখা দেয়? একটা ডিসঅরিয়েন্টেশন দেখা দিবে, ইমব্যালেন্স দেখা দিবে, এবং তার হ্যালুসিনেশন হবে। কোন হ্যালুসিনেশন বেশি হয়? অডিটরি মধ্যে হিয়ারিং, একটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন। শোনা যাচ্ছে আমার কথা? Ji, sir. Ji, sir. হ্যালুসিনেশন হবে, অডিটরি হ্যালুসিনেশন হবে, একটা হচ্ছে টাচ ট্যাকটাইল হ্যালুসিনেশন হবে। তাহলে যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল নেয় তাদের বলে ডিসঅরিয়েন্টেশন হবে এবং হ্যালুসিনেশন হবে, হিয়ারিং, টাচ এবং কি সাইট। ঠিক আছে? আচ্ছা, কজ কি করে? কজ এই যে বললাম ক্রনিক অ্যালকোহল পয়জনিং, এগুলো ফিচার এগুলো লাগবে। ফিচারের মধ্যে কোর্স মাস্কুলার ট্রেমর, কোর্স COARS, কোর্স জায়গায় এরকম। কোর্স মাস্কুলার ট্রেমর অফ ফেস, টাং এন্ড হ্যান্ডস। তাহলে বিভিন্ন ধরনের মাস্কুলার কি হবে? ট্রেমর দেখা যাবে, কাঁপবে। ইনসমনিয়া, রেস্টলেস এবং লস অফ মেমোরি। ইনসমনিয়া, রাতে ঘুম আসবে না এবং তার অস্বস্তি লাগবে, সে কি করবে? ছটফট করতে থাকবে এবং লস অফ মেমোরি হবে। ঠিক আছে? হ্যালো, আনকন্ট্রোলেবল ফিয়ার, ডেলিরিয়াম ট্রিমেন্স একটা হচ্ছে আনকন্ট্রোলেবল ফিয়ার, ভয় পাবে, সে অতিরিক্ত ভয় পাবে। এই ভয়ের কারণে সে টেন্ডেন্সি অফ কমিটিং সুইসাইড, নিজেকে মেরে ফেলতে চাইবে, আরেকজনকে মারতে চাইবে, তার সামনে কেউ আসলে সে ওটাকেও ভয় পাবে, ভয়ের কারণে সে ওকে মেরে ফেলতে চাইবে, হোমিসাইড। এবং ভায়োলেন্ট অ্যাসল্ট, ডিসঅরিয়েন্টেশন অফ টাইম এন্ড প্লেস, সে কোথায় আছে, কেন আছে, এখন কোন সময়, সে কিছুই বুঝতে পারবে না। তাহলে দেখো, এবং হ্যালুসিনেশন অফ সাইট, হিয়ারিং বললাম, তাহলে তার কি হবে বললাম? কোর্স ট্রেমর অফ muscle in face, tongue and hand, মনে থাকবে? তাহলে কোর্স ট্রেমর মানে কি রে? কাঁপবে কোথায়? মুখে, জিহ্বায় এবং হাতে। রাতে ঘুম আসবে না, ইনসমনিয়া, ঘুম না আসার কারণে তার মধ্যে একটা অস্বস্তি, রেস্টলেসনেস এবং লস অফ মেমোরি। ঠিক আছে? লস অফ মেমোরি। তারপর হচ্ছে আনকন্ট্রোলেবল ফিয়ার, অতিরিক্ত মাত্রায় ভয় পাবে, ভয়ের কারণে সে নিজের সুইসাইডাল টেন্ডেন্সি থাকবে, হোমিসাইডাল টেন্ডেন্সি থাকবে, অথবা কোনো ভায়োলেন্ট অ্যাসল্ট করার তার টেন্ডেন্সি থাকবে। বুঝতেছ? ডিসঅরিয়েন্টেশন অফ টাইম এন্ড Ji, sir. প্লেস। পারবা? ইনশাআল্লাহ। Inshallah.
তোমাদের আগামী সপ্তাহ থেকে ক্লাস আমি আমার পাশাপাশি বেলার ক্লাস নেবে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। সহজ হবে, ভালো হবে। এরপর হচ্ছে ওপিয়াম। ওপিয়াম ওপিয়ামের আটটা কি রে? আফিম। ওপিয়ামের আমরা আমরা কি নামে চিনি রেখে? আফিম। আফিম, বুঝতেছ? জি স্যার। হ্যালো, আচ্ছা। তাহলে এখন দেখো প্রপার্টিস, এটা কি? ক্যারেক্টার। ওপিয়ামের একটা নিজস্ব অর্ডার আছে, ঘ্রাণ। ওপিয়ামের একটা নিজস্ব অর্ডার আছে এবং বিটার ইনটেস্ট থিটা, ঠিক আছে? আচ্ছা, ওপিয়ামটা কোত্থেকে আসে? পপি সিডস থেকে আসে, পপি সিডস থেকে আসে, ঠিক আছে? আচ্ছা, ওপিয়াম যে পপি সিডস থেকে আসে, পপি সিডস এর আরেকটা নাম আছে, সেটা কি বলতো? বলতে পারবা? পোস্ত। পোস্ত কি? পপি সিডস এর একটা নাম কি? পোস্ত, ঠিক আছে? হ্যাঁ, poppy seeds oblique posto are white, harmless demulcent, and nutritive. White, harmless, demulcent, and nutritive, and are used as food. The oil form of the seeds is used for cooking. অপিয়ামের তেল কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে? পপি সিডস এটা কিন্তু ভালো, বাট এটা কেমন যখন মডিফাই করে আফিম বানায় তখন এটা খারাপ হয়ে যায়। তার নরমাল পপি সিডস বা পোস্ট হচ্ছে আর হোয়াইট, হার্মলেস, ডিমালসেন্ট এন্ড নিউট্রিটিভ and are used as food. The oil form of the seeds is used for cooking, ঠিক আছে? আচ্ছা, এখন ওপিয়ামের কিছু ফ্যাটাল ডোজ আছে, ওপিয়ামের কিছু কি আছে? ফ্যাটাল ডোজ আছে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। ওপিয়ামে এবং ওপিয়াম জাত কিছু আরো কিছু আছে, যেমন ওপিয়াম, মরফিন, পেথিডিন, কোকেইন। ওপিয়াম থেকে জাত ওপিয়াম, মরফিন, পেথিডিন, কোকেইন। ওপিয়াম, মরফিন, পেথিডিন এবং কি কোকেইন। ওপিয়ামের ফ্যাটাল ডোজ হচ্ছে 2 গ্রাম। ওপিয়ামের ফ্যাটাল ডোজ কত রে? 2 গ্রাম। এখানে মিলিগ্রাম এবং গ্রাম অনেকে গুলায় ফেলে। ওপিয়ামের ফ্যাটাল ডোজ হচ্ছে 2 গ্রাম। মরফিনের ফ্যাটাল ডোজ হচ্ছে 80 to 100 মিলিগ্রাম। 80 to 100 মিলিগ্রাম। তাহলে ওপিয়ামে ফ্যাটাল ডোজ হচ্ছে 2 গ্রাম, আর মরফিনের বেলা কত? 80 to 100 মিলিগ্রাম। 80 to 100 মিলিগ্রাম। পেথিডিনও 2 গ্রাম। পেথিডিনও কত গ্রাম? 2 গ্রাম। আর হ্যালো, এই তিনটা মনে রাখো: ওপিয়াম, মরফিন, পেথিডিন। ওপিয়াম, মরফিন, পেথিডিন, মনে থাকবে? ওপিয়ামও 2 গ্রাম, ওপিয়াম 2 গ্রাম, আবার পেথিডিনও 2 গ্রাম। এই ওপিয়ামও 2 গ্রাম, পেথিডিনও কত? 2 গ্রাম। মরফিন হচ্ছে 80 to 100 মিলিগ্রাম। 80 to 100 মিলিগ্রাম, মনে থাকবে? জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো হাউ ওপিয়াম ইজ অবটেইনড। ওপিয়াম কিভাবে নেওয়া হয়, সিডস থেকে কিভাবে এটা নেওয়া হয়? প্রথম হচ্ছে ওপিয়ামের যে ক্যাপসুল। ওপিয়াম তো একটা এরকম কাভার্ড একটা ফলের মতো। ওপিয়াম হচ্ছে একটা ক্যাপসুল। ক্যাপসুলটা হচ্ছে আনরাইপ ক্যাপসুল, পাকা নাই, কাঁচা, আনরাইপ। তাহলে ক্যাপসুলটা আনরাইপ ক্যাপসুল। আনরাইপ অর্থাৎ কাঁচা যে ওপিয়াম আছে তাকে বিভিন্ন ধরনের কি করা হয়? ইনসিশন দেয়া, ঠিক আছে? যখন গাছ ওখানে বীজটাকে যখন কাটলে এখান থেকে বিভিন্ন ধরনের কষ বের হয়। কষ, হ্যাঁ, কিছু গাছকে কাটলে কষ বের হয় না? আম গাছকে কাটলে, কাঁঠাল গাছকে বেলে কষ বের হয় না? হ্যালো, হয় স্যার। ক্যাপসুলটাকে জি স্যার। এই যে ক্যাপসুলটা নিবা, আনরাইপ যে ক্যাপসুল, আনরাইপ ক্যাপসুল থেকে তো আমরা যে ক্যাপসুল মাল্টিপল ইনসিশন দিবা, এখান থেকে কষগুলা হোয়াইট এক্সুডেট বের হবে। কিছু কিছু হোয়াইট এক্সুডেট এখান থেকে সাদা পদার্থগুলো বের হয়ে যাবে। বের হওয়ার পরে যেটা থাকবে যখন এই যে এই কষগুলো যখন বের হয়ে ইভাপোরেট হয়ে যাবে, চলে যাবে, তখন এটাকে বলা হয় ক্রুড অফ অপিয়াম। এটাকে বলা হয় ক্রুড অফ অপিয়াম, বুঝতেছো? জি স্যার। বের হয়ে যাবে তখন যেটা থাকবে সেটাকে বলা হয় ক্রুড অফ অপিয়াম। এই যে ক্রুড অফ অপিয়াম, এখানে কি থাকে? এটা লার্জ নাম্বার অফ অ্যালকালয়েডস। লার্জ নাম্বার অফ কি থাকবে? অ্যালকালয়েডস। লার্জ নাম্বার অফ অ্যালকালয়েডস, শুনতেছো? জি স্যার। এখানে দেখো অ্যালকালয়েডস অফ অপিয়াম।
অ্যালকালয়েডস অফ ওপিয়াম। কি কি অ্যালকালয়েড আছে ওপিয়ামের মধ্যে? আমরা যে কন্টেইন লার্জ নাম্বার অফ অ্যালকালয়েডস, কি কি অ্যালকালয়েডস আছে, কি কি অ্যালকালয়েডস আছে এর মধ্যে আমরা দুইটা ভাগ করে, একটা হচ্ছে ফিনান্থ্রিন গ্রুপ, একটা হচ্ছে আইসোকুইনোলোন, একটা হচ্ছে ফিনান্থ্রিন, একটা হচ্ছে আইসোকুইনোন। আমি আবার বলছি, ক্রুড অফ অপিয়ামের মধ্যে লার্জ নাম্বার অফ অ্যালকালয়েড কি করে থাকে। এই যে লার্জ নাম্বার অফ অ্যালকালয়েড যারা আছে তারা কয় ধরনের? দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে শুনতেছ, একটা হচ্ছে ফিনান্থ্রিন গ্রুপ, একটা হচ্ছে ফিনান্থ্রিন এবং আইসোকুইনোন। ফিনান্থ্রিন এবং আইসোকুইনোন এদেরকে আবার আমরা তিন ভাগে ভাগ করবো: ন্যাচারাল, সেমিসিনথেটিক, সিনথেটিক। ন্যাচারাল, সেমিসিনথেটিক, সিনথেটিক। ঠিক আছে, তোমাদেরকে একটা চার্ট আকারে দিয়ে দিব, ওখান থেকে পড়ে নিও তোমরা। ঠিক আছে, যেন আমরা না বলি এখন। এখানে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে মেনশন মোড অফ অ্যাকশন অফ ওপিয়াম। হ্যালো হ্যালো, জি স্যার শুনতে কিভাবে কি করতে পারে ওপিয়ামের কিন্তু ভালো ভালো কাজও ইউজ করা হয়। কেমন, কিরকম? এটা হচ্ছে তাহলে আমি টোটাল কাজটা বলে যাই। ইটস এ ট্রু নার্কোটিক, এবং এটা কিন্তু সিএনএস ডিপ্রেসেন্ট, এবং এটা অ্যানালজেসিক হিসেবে ব্যবহার করা হয়, এবং হিপনোসিস করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এটা একটা ট্রু নার্কোটিক্স। এটা অনেকগুলো নাম আছে, অনেকগুলো ইউজ আছে। ইটস এ ট্রু নার্কোটিক্স, ইটস এ সিএনএস ডিপ্রেসেন্ট, ইটস এ অ্যানালজেসিক, এবং ইটস এ হিপনোটিক। বুঝতেছো? জি স্যার ওপিয়াম টোটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কি করতে পারে? ডিমিনিশ করতে পারে, ডিপ্রেস করতে পারে। তাহলে ওপিয়াম ক্যান ডিপ্রেস হোল সিএনএস এক্সেপ্ট অকুলোমোটর, ভমিটিং, এবং সুয়েটিং। তাহলে ওপিয়াম ক্যান কজ ডিপ্রেশন অফ হোল সিএনএস এক্সেপ্ট অকুলোমোটর, ভমিটিং এবং সুয়েটিং। তাহলে ওপিয়াম খেলে কি ভমিটিং এবং সুয়েটিং হবে নাকি হবে না? হবে না। হবে স্যার। হবে কারণ হবে স্যার, কারণ ভমিটিং কে কি করতে পারে না, সে স্টপ করতে পারে না। এটা করতে পারেন, অফ করতে পারেন। এবার হচ্ছে এটা সাইন সিম্পটম সেম। একটা হচ্ছে কি স্টেজ অফ এক্সাইটমেন্ট, একটা হচ্ছে স্টেজ অফ স্টুপার অর ডিপ্রেশন। স্টেজ অফ এক্সাইটমেন্ট, ওখানে পড়ছে স্টেজ অফ এক্সাইটমেন্ট কোঅর্ডিনেশন নার্কোটিক্স, আর এখানে পড়বা স্টেজ অফ এক্সাইটমেন্ট, স্টেজ অফ স্টুপার অর ডিপ্রেশন, আর হচ্ছে স্টেজ অফ কোমা। ঠিক আছে, স্টেজ অফ এক্সাইটমেন্টটা কার মতো? অ্যালকোহলের মতো। ফিলিং অফ ওয়েলবিং, তারপর তোমার ফিলিং অফ ওয়েলবিং, হ্যাঁ, কোঅর্ডিনেশন অফ রেস্টলেসনেস, হ্যালো, এই যে আমরা একটু আগে যেগুলো বললাম হ্যালোসিনেশন হবে। ঠিক আছে, এই কথাগুলো আমরা বলে দিব। পারবো? এই কিছুগুলো পারবা? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। তবে এখানে মেন্টাল অ্যাক্টিভিটি বেড়ে যাবে। দ্যাট থিং। স্টেজ অফ স্টুপার, আমি তাহলে এক্সাইটমেন্ট গুলো বলতেছি না, গুলো নরমাল গুলো। স্টেজ অফ স্টুপারের মধ্যে হেডেক, নশিয়া, ল্যাক অফ অ্যাটেনশন, ডালনেস অফ পারসেপশন, সে ঠিক মতো বুঝতে পারবে। ঠিক আছে, অ্যাটাক্সিয়া, এই অ্যাটাক্সিয়া মানে কি রে? অ্যাটাক্সিয়া হাঁটতে পারবে না। হাঁটতে পারবে না। আচ্ছা, মুখে যে কথা বলতে পারে না, এটাকে আমরা কি বলি? মেডিকেল সায়েন্স এটাকে কি বলে? মুখে যে কথা বলতে পারে, অ্যাফাসিয়া। এটাকে বলা হয় অ্যাফাসিয়া। কথা বলতে পারতেছে না আর চলতে পারতেছে, এটাকে বলা হয় ডিজিনেস, ডিসঅরিয়েন্টেশন। তাহলে অনেকগুলো হবে কেন স্টেজ অফ এর মধ্যে। স্টুপারের মধ্যে হেডেক, তারপর হচ্ছে তোমার নশিয়া, লেক অফ পারসেপশন, ল্যাক অফ অ্যাটেনশন, অ্যাটাক্সিয়া। ঠিক আছে, তারপর তোমার ডিজিনেস, ড্রাউজিনেস, এগুলো বলতে দিবা। ভমিটিং হবে নাকি? হবে ভমিটিং হবে। ঠিক আছে, কি থাকবে? অ্যালকোহলের মাঝখানে যে ছিল সেখানে অ্যালকোহল রিলেটেড হবে। অ্যালকোহল স্টেজ অফ কোমার মধ্যে পেশেন্ট কি থাকবে? যে বললাম ডিপ স্লিপে থাকবে, কোমায় থাকবে। মাসল গুলো কি হবে? ফ্ল্যাসিড হবে না স্পাস্টিক হবে? বলো। ফ্ল্যাট মাসল কি ফ্ল্যাসিড হবে না?
ফ্ল্যাসিড একদম নরম হয়ে যাবে, ঠিক আছে? রিল্যাক্স, হাত একটা ধরলে হাত করে ফেলে দেবে, রিল্যাক্স, ফ্ল্যাসিড। রিফ্লেক্সেস আর অ্যাবলিশড, রিফ্লেক্স গুলো পাওয়া যাবে না, যেহেতু কমায় আছে, কমায় থাকবে তো রিফ্লেক্স থাকবে না, থাকবে? না ব্লাড না, প্রেশার স্যার। কমে, বিলো বিলো হবে, পালস হবে স্লো, ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ওপিয়াম পয়জনিং। এখন একটা মানুষ কোমা আছে, এটা কি অন্য কোনো ডিজিজের কারণে কমায় আছে নাকি ওপিয়ামের কারণে কমায় আছে, তুমি কেমনে বুঝবা? তাহলে ডিডি অফ ওপিয়াম পয়জনিং, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অন্য কি কি ডায়াগনোসিস হতে পারে, বুঝতেছো? হ্যালো, জি স্যার। হ্যালো, আমার কথা শোনা জি স্যার, যাচ্ছে? বুঝতেছি স্যার। আচ্ছা, তাহলে ডিডি হচ্ছে হিস্টেরিক্যাল কোমা, সেরেব্রাল হেমোরেজ, ব্রেইন ট্রমা, সেরেব্রাল ম্যালেরিয়া তো কোমা হতে পারে। তাহলে হিস্টেরিক্যাল কোমা, সেরেব্রাল হেমোরেজ, ব্রেইন ট্রমা, সেরেব্রাল ম্যালেরিয়া, অ্যালকোহল পয়জনিং হতে পারে, বারবিচুরেট পয়জনিং হতে পারে, বিভিন্ন ধরনের পয়জনিং হতে পারে। আপনি এগুলা মনে রাখবেন, হিস্টেরিক্যাল কোমা, তারপর তোমার বলো না, হিস্টেরিক্যাল কোমার পরে কি আছে? সেরেব্রাল হেমোরেজ, তারপর তোমার ব্রেইন ট্রমা, ব্রেইন ট্রমা, সেরেব্রাল ম্যালেরিয়া। পয়জনিং, বারবিচুরেট পয়জনিং, এগুলা আমরা বলবো অপিয়াম পয়জনিং ইটসেলফ। এইদের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি সমস্যা নয়? অনেকগুলো বললাম, এর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি সমস্যা নয় বলো তো? হিস্টেরিক্যাল ট্রমা, সেরেব্রাল ম্যালেরিয়া, তারপর তোমার ব্রেইন ট্রমা, হ্যাঁ, পয়জনিং, বারবিচুরেট, এদের মধ্যে কোনটা আসলে সমস্যা নয় বলো? হিস্টেরিক্যাল কোমা কি রে? হিস্টেরিক্যাল কমা। বলো, হিস্টেরিক্যাল কোমা মানে কি রে? তার কিছু হয় না, সে ভং ধরতেছে, সে ভণ্ডামি করতেছে, অ্যাটেনশন সিক করার জন্য সে একটা মরার মতো করে আছে, আছে না এরকম? স্যার এটা একটা ডিজিজ না, হিস্টেরিয়ার সময় যখন করে মানুষ? হ্যাঁ, হিস্টেরিক্যাল কোমাটাও একটা ডিজিজের মধ্যে পড়তে পারে না স্যার? হিস্টেরিয়া যদি মানুষ করে, না, না। এটা তো সাইকোলজিক্যাল ডিজিজ না? হিস্টেরিয়া যে বলে, সে বারবার বলে, এটা তো আসলে তার সমস্যা না, কিন্তু সে নিজে এটা হচ্ছে মানসিক রোগ আর কি, এটা একদম মানসিক রোগ বলতে পারে আর কি। হিস্টেরিয়া বলো না, হিস্টেরিয়া সাইকিয়াট্রিতে পড়বা, হিস্টেরিয়া, তার কোনো স্যার সমস্যা নেই। বলতেছি আমি যে ওটাও তো সাইকোলজিক্যাল ডিজিজ। হ্যাঁ, সমস্যা, দুনিয়ার সব সমস্যা সাইকোলজিক্যাল, এখন সবই তো সাইকোলজিক্যাল প্রবলেম, সেই জায়গায় বলতে গেলে সবই সাইকোলজিক্যাল প্রবলেম না। আমাদের মধ্যে অনেকে দেখবো ভণ্ডামি করতেছে, রাস্তাঘাটে সে ভিক্ষা করতেছে, তার কোনো সমস্যা নেই, তাও সে টাকা চাচ্ছে, প্রতারণা করে, যে এটাও তো এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার, ঠিক না? আমি তোমাকে সবাই বললাম যে দেখো, আমি তো খুব গরিব হয়ে গেছি, তোমরা সবাই আমাকে যে যা পারো একটু সাহায্য দাও, একটু 5,000 টাকা করে দাও না সবাই আমাকে। তোমরা চিন্তা করছো, হ্যাঁ আমাদের তো স্যার একটা ঝামেলা করছে, আমরা সবাই সাহায্য করি, এই যে আমি তো প্রতারণা করতেছি তোমার সাথে, এটাও তো একটা মেন্টাল ডিসঅর্ডার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসলে ম্যানেজমেন্ট ঠিক আছে? ম্যানেজমেন্ট হচ্ছে, প্রথমে আমরা যে কোনো পয়জনিং আমরা যেভাবে বলতে পারি, সেটা হচ্ছে এবিসিডি ম্যানেজমেন্ট করবো আমরা, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন কিভাবে করবো? ব্রিদিং, এখানে ব্রিদিং টেকনিক, সেফ গার্ড অফ রেসপিরেশন, ওপিয়াম পয়জনিং ম্যানেজমেন্ট করবো, সেফ গার্ড অফ রেসপিরেশনটাকে সেফ করবো কিভাবে? ব্রঙ্কিয়াল সাকশন দিব, অক্সিজেন ইনহেলেশন দিব, আর্টিফিশিয়াল রেসপিরেশন। তাহলে ব্রঙ্কিয়াল সাকশন, অক্সিজেন ইনহেলেশন, আর্টিফিশিয়াল রেসপিরেশন। তারপরে কিন্তু আমরা অ্যান্টিডট হিসেবে ন্যালোক্সন দিব। অ্যান্টিডট কি দিব রে? ওপিয়ামের ক্ষেত্রে অ্যান্টিডট কি দিব? ন্যালোক্সন। কি দিব? ন্যালোক্সন, বলো না। ন্যালোক্সন 0.5 milligram. Stomach wash should be carried out even after. Hello. তুমি ন্যালোক্সন দেওয়ার পরেও স্টোমাক ওয়াশ স্টোমাক ওয়াশ দিতে পারো, শুনতেছো? জি স্যার। তাহলে দিব। স্টোমাক ওয়াশ কিভাবে দিবে? স্টোমাক ওয়াশ আমরা কিভাবে দিই মনে আছে? স্টোমাক ওয়াশটা আলাদা একটা বলছিলাম, গিভ 1 in 5। আমরা স্টোমাক ওয়াশ নিয়ে যেটা বলছিলাম, ওই স্টোমাক ওয়াশটা পুরোটা বলে দিই আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে যে কোনো পয়জন ম্যানেজমেন্ট আমরা যেভাবে করি, এইভাবে এই যে এবিসিডি ম্যানেজমেন্ট করব, স্টোমাক ওয়াশটা দিব, অ্যান্টিডট দিবে। এখানে অ্যান্টিডট হচ্ছে ন্যালোক্সন,
সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব, একটা অ্যান্টিবায়োটিক দিব, এগুলো বলতে পারবা? ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স করব, তাহলে এটা হচ্ছে এবিসিডি ম্যানেজমেন্ট করব। একটা অ্যান্টিডট দিতে হবে, অ্যান্টিডট হচ্ছে কি ন্যালোক্সন। স্টোমাকাস দিব না কি দিব না, বলো তো, স্টোমাকাস দিব না কি দিব না? দিব স্যার। দিব স্টোমাকাস দিব। স্যার। তারপর সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিব, একটা ইনফেকশন না হওয়ার জন্য একটা অ্যান্টিবায়োটিক দিব, এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে সেকে ইলেকট্রোলাইট গুলো ব্যালেন্স করব। বুঝছো? হ্যালো, স্যার জি স্যার। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার ডাইসালফিরামটা কত ডোজটা ডিক্রিজ করতে হবে? ডাইসালফিরাম হচ্ছে 250 মিলিগ্রাম। স্যার 0.125 থেকে 0.25 এটা কি মিলিগ্রাম নাকি গ্রাম হবে? 0.125 থেকে 0.25 এটা কি মিলিগ্রাম হবে নাকি গ্রাম হবে? ডাইসালফিরামের যে ইয়াটা মানে যেটা ডোজ যেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করব ওইটার। প্রথমটা হচ্ছে 250 মিলিগ্রাম। 250 মিলিগ্রাম। আর সবসময় একদম সিম্পলি মনে রাখবো সবসময়, বড় পরিসরে হলে বড় পরিসরে হলে মিলিগ্রাম, আর ছোট ছোট হলে সেগুলো গ্রামে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 0.125 এগুলো হচ্ছে গ্রামে বলবো আমরা। 0.25 থেকে 0.025 থেকে 0.25 পর্যন্ত এগুলো হচ্ছে গ্রাম, আর 250 হচ্ছে মিলিগ্রাম। শুনতেছো? বেলাল, তুমি আমাকে এটা দিয়ে দিও, হ্যাঁ, পার্সেন্টেজটা দিয়ে দিও, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।